উনি শেষ, তার মানে উনাকে উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা ওপেন করা হয়েছে এবং উনাকে এই ডিগ্রিটা দেওয়া হয়েছে। আপনি কোনো পড়ালেখা করবেন না, আপনি অনলাইনে একটা রিসার্চ পেপার জমা দিবেন এবং এই রিসার্চ পেপারটা আবার আরেকজন করে দিবে এবং আপনি অর্থের বিনিময়ে এই সার্টিফিকেটটা কিনে নেবেন, সেটা হচ্ছে বেগারতি পিএইচডি। এবং আপনি যাদের কথা বলছেন এদের হলো সবারই কম বেশি বেগারতি পিএইচডি। জেনারেল আজিজ সাহেব নাকি সেনাপ্রধান থাকা অবস্থায় উনিও নাকি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন বিইউপি থেকে, এবং ওনার নাকি সুপারভাইজার ছিলেন ডক্টর কলিমুল্লাহ, এবং ওনার সুপারভাইজার ছিলেন আরেকজন ইন্ডিয়ান এক প্রফেসর ডক্টর মিতা ব্যানার্জি। এবং এই সিন্ডিকেট যখন তার এই অনুমোদনটা দেয়, সেই অনুমোদন প্রথম আলো যেটা প্রকাশ করেছে সেখানে লিখেছে যে 14 মে 2015 অনুষ্ঠিত সভার নথিতে, সিন্ডিকেটের নথিতে বলা হয়েছে তিনি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার ও র্যাবের মহাপরিদর্শক। সমাজে এরকম একজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে ডিবিএ প্রোগ্রামে বিশেষ বিবেচনায় হলেও ভর্তির অনুমতি দিলে দেশের কল্যাণে কাজে আসবে। কিন্তু উনার যে ডিবিএ প্রোগ্রাম করতে গেলে যে ন্যূনতম যে যোগ্যতা বা কোয়ালিটি, এটি কিন্তু আমি যে ক্রাইটেরিয়া গুলো বললাম, যে বৈশিষ্ট্যগুলো বললাম, কোনোটি কিন্তু নাই। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় ভর্তি করা হয় ইউনিভার্সিটিতে অনার্স লেভেলে বা মাস্টার্স লেভেলে, কিন্তু তারা কিন্তু অ্যাডমিশনের যে প্রক্রিয়া বা অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট, এটা কিন্তু তারা ফুলফিল করে। হয়তো অ্যাডমিশন টেস্টে অন্য স্টুডেন্টদের থেকে একটু নাম্বার কম পায়, তাদেরকে বিশেষ বিবেচনায় ভর্তি করা হয়ে থাকে বা হয়। কিন্তু এই ক্ষেত্রে তো বেনজির সাহেবের যে পিএইচডি প্রোগ্রামের যে ভর্তির যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া তো কোনোটাই ফুলফিল করে না। তাহলে এটি কিভাবে হলো? এবং আশ্চর্যজনক হচ্ছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ডক্টর মিজানুর রহমান, যিনি দাবি করেন উনি যুবলীগের, ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, উনি ভাইস চ্যান্সেলরের পদ থেকে যুবলীগের দায়িত্ব উনি নিতে রাজি আছেন। উনি কিন্তু তার ফাইনাল সুপারভাইজার ছিলেন, এবং উনিও যে কি সুপারভাইজ করলেন এবং উনিও যে কিভাবে এই ডিবিএ ডিগ্রিটা ওনাকে প্রদান করলেন বা রিকমেন্ড করলেন, সেটা আমাকে ভাবিয়ে তুলছে। আর আরেকটি যে বিষয় হচ্ছে যে বিষয় হচ্ছে যে আমাদের বেনজির সাহেব যখন এই ডিগ্রিটা পায়, তখন র্যাবের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির ডিবিএ প্রোগ্রামের প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট। তার মানে প্রথম ব্যাচ ওপেন করা হয়েছে এবং উনি একজন স্টুডেন্ট। এবং এই মুহূর্তে আমার কাছে তথ্য নয়, হয়তো আপনি খোঁজ নিয়ে দেখবেন যে হয়তো কমার্স ফ্যাকাল্টিতে ওনার পরে আর কোন ডিবিএ প্রোগ্রামে কেউ ভর্তি হয়েছেন কিনা, এটা আমার হয়তো জানা নেই, কিন্তু আমার ধারণা হয়তো ভর্তি হয়নি। তার মানে উনি শেষ, তার মানে উনাকে উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা ওপেন করা হয়েছে এবং উনাকে এই ডিগ্রিটা দেওয়া হয়েছে। এইটার পিছনে আরেকটু ডার্ক অধ্যায় আছে, এইটু আপনাকে একটু বলি। সেটা হলো যে বাংলাদেশে যখন প্রাইভেট ইউনিভার্সিটি ওপেন করে দেওয়া হলো, তখন একের পর এক বিএনপিও অনুমোদন দিয়েছে, আওয়ামী লীগও অনুমোদন দিয়েছে, এবং আওয়ামী লীগ গত 15 বছরে এটি 105টি প্রাইভেট ইউনিভার্সিটি অনুমোদন দিয়েছে। এবং এই 105টি প্রাইভেট ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয়ে এমফিল বা পিএইচডি ডিগ্রি খোলার অনুমোদন দেওয়া হয় না। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, আমলা, উকিল, ইভেন বিচার বিভাগীয় কর্মকর্তা বা জাজ বা জাস্টিস, তাদেরও নামের আগে আপনি দেখবেন ডক্টর। এই ডক্টর ডিগ্রি গুলো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমফিল বা পিএইচডি ডিগ্রি খোলার অনুমতি দেওয়া হয়নি, তারা কিন্তু বিভিন্ন অনলাইন অথবা ভুয়া, যে সমস্ত বিদেশি ভুয়া ইউনিভার্সিটি গুলো আছে, সেখান থেকে কিন্তু এই পিএইচডি ডিগ্রি অর্জন করে শুধুমাত্র মেয়েদের অর্নামেন্ট ইউজ করে। মেয়েরা যেমন সৌন্দর্য বর্ধন করে, তাদের যেহেতু চাকরি হয়ে গেছে, তারা যেহেতু সমাজে প্রতিষ্ঠিত, তারা এই ডিগ্রিগুলো অর্জন করে মানুষকে একটা বিভ্রান্তিমূলক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে যে উনি জ্ঞানী, উনি লার্নেড। এবং আমি এই মুহূর্তে নাম বলছি না, আমাদের এখন যারা মন্ত্রী সবাই আছেন, এর ভিতরে 1-2 জনেরও কিন্তু এই অনলাইন পিএইচডি ডিগ্রি আছে, যেটা আক্ষরিক অর্থে পিএইচডি ডিগ্রি, মানে পিএইচডি নয়। তা এখন এই যে ঘটনাগুলো ঘটছে এবং এইভাবে যে ডিগ্রিগুলো নেওয়া হচ্ছে, এটি আসলে দুঃখজনক। আচ্ছা, আপনি যে ডক্টর ডিগ্রির কথা বললেন বা পিএইচডি ডিগ্রির কথা যেটা বললেন, আমি আরেকটি কৌতুক আপনাকে বলি। সেটা হচ্ছে যে কৌতুক ঠিক না, এটা হলো বাস্তবতা। পিএইচডি এখন যে বাস্তবতা,
বর্তমানে বাংলাদেশের পিএইচডি তিন ধরনের। একটা হচ্ছে বেগারতি, খয়রাতি, মেহনতি। এখন প্রশ্ন আসতে পারে, অথবা আপনার কাছে হয়তো হাসি আসতে পারে যে তাহলে এই তিন ধরনের পিএইচডি আমরা তাকে শুনি নাই, আমরা তো শুনেছি পিএইচডি। আপনার খয়রাতি পিএইচডি হলো যে আপনি কোনো পড়ালেখা করবেন না, কোনো কিছু করবেন না, আপনাকে সম্মান সূচক আপনাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। যেমন আমাদের এটিএন বাংলার চেয়ারম্যান, উনি হাফ প্যান্ট পরে গান গান এবং ওনাকে নাকি সম্মানিত পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে এবং উনি নামের আগে লাগান ডক্টর মাহবুবুর রহমান। এটি হচ্ছে খয়রাতি পিএইচডি। আর দ্বিতীয়টি হচ্ছে বেগারতি পিএইচডি। বেগারতি পিএইচডিটা হচ্ছে আপনি কোনো পড়ালেখা করবেন না, আপনি অনলাইনে একটা রিসার্চ পেপার জমা দিবেন এবং এই রিসার্চ পেপারটা আবার আরেকজন করে দিবে এবং আপনি অর্থের বিনিময়ে এই সার্টিফিকেটটা কিনে নেবেন, সেটা হচ্ছে বেগারতি পিএইচডি। এবং আপনি যাদের কথা বলছেন এদের হলো সবারই কম বেশি বেগারতি পিএইচডি। আরেকটি পিএইচডি হচ্ছে মেহনতি পিএইচডি। মেহনতি পিএইচডি হচ্ছে আক্ষরিক অর্থে লেখাপড়া করে যারা এই ডিগ্রিটা অর্জন করে সেটি হচ্ছে মেহনতি পিএইচডি। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম ভুলে গেলাম, সেটা হলো যে আমাদের বাংলাদেশে একটা ইউনিভার্সিটি ছিল আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এটি আমাদের বাংলাদেশের ইউজিসির কোনো অ্যাপ্রুভড ইউনিভার্সিটি নয়। এটি আমেরিকান একটা ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি, যাদের কাজ হলো অনলাইনে এই সমস্ত ক্লায়েন্ট ধরে প্রত্যেকের কাছ থেকে 3 থেকে 4 লক্ষ টাকা নেওয়া। আমি এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমি খুবই সোচ্চার ছিলাম। আমি যখন 1-11-এর সময় রাজশাহীতে আমার পোস্টিং হয়, রাজশাহী যেহেতু একটা শিক্ষানগরী, ঢাকার পরে রাজশাহী হচ্ছে শিক্ষানগরী, ওখানেও আমি যাই দেখলাম যে অনলাইন এমবিএ ল এবং পিএইচডি ডিগ্রি কেনা বেচা হচ্ছে। আমি তখন এটা জোরালো পদক্ষেপ নিলাম এবং এই আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামে আমি ওই সময় শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিতে আমি লিখিতভাবে আমি প্রতিবেদন দাখিল করেছি যে এই সমস্ত তারা ডিগ্রি বিক্রি করছে এবং এই সমস্ত ডিগ্রির মূলত কাস্টমার হলো এই সমস্ত সরকারি কর্মকর্তা। এবং আমি তখন নাম উল্লেখ করে দিয়েছিলাম, তখন ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন ছিল যে মেজর জেনারেল, উনি ডাক্তার, উনিও দেখি ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট। আমি যখন খোঁজ নিতে গেলাম তখন আমি দেখি যে বেনজির সাহেব ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট এবং আমাদের পুলিশের কমপক্ষে 1 ডজন কর্মকর্তা যারা আমার থেকে চাকরিতে সিনিয়র, ওনারাও দেখি এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট। আমি 2 জন সাবেক ডিস্ট্রিক্ট জাজ পেলাম, মানে এখন তারা সাবেক, তখন তারা চাকরিতে আছে ডিস্ট্রিক্ট জাজ। ওখানে যে দেখলাম আমি ওখানেও ওনারাও স্টুডেন্ট। আমি কয়েকজন উকিলকে পেলাম, সেখানেও যে দেখলাম আমি স্টুডেন্ট। আমি তখন ওই ভদ্রলোকের নাম, উনি সম্ভবত ওই যে মারা গিয়েছেন, ওনার নাম হলো ওই বরিশালে বাড়ি, আঞ্চলিক ভাষায় কথা বলে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো একটা পিএইচডি ডিগ্রি নিতে চাই, তখন উনি আমাকে পরিচয় দিলেন, ওনার নাম অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। কিন্তু ওনার অধ্যাপক এবং প্রফেসর সাইফুল ইসলাম, ওনার সাথে কথা বললে আপনি হয়তো বুঝতে পারবেন যে উনি আসলে কিসের ডক্টর আর কিসের অধ্যাপক। তখন আমি বললাম যে ভাই আমি এই ডিগ্রিটা নিতে চাচ্ছি। তখন উনি আমাকে বললো যে 4 লক্ষ টাকা লাগবে। তাই আমি বললাম যে 4 লক্ষ টাকা লাগবে কেন? বললো যে 4 লক্ষ টাকা লাগবে হলো এই কারণে, 2 লক্ষ টাকা দেওয়া লাগবে ইউনিভার্সিটিতে, ওই যে আমেরিকার যে লিস্টেড ইউনিভার্সিটি তাদের দেওয়া লাগবে 2 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হলো যে আপনার কোনো কিছু করা লাগবে না, আমাদের সাথে এনলিস্টেড ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় প্রফেসররা আছে যারা আপনার সুপারভাইজার হিসেবে কাজ করবে এবং আপনার এই থিসিসটা লিখে দেওয়ার জন্য সেটাও কিন্তু আমাদের ওই যে লোকজন ঠিক করা আছে। এই ক্ষেত্রে আপনার খরচ হবে 1 লাখ বা 1.5 লাখ, আর বাকি আমার বেনিফিট হচ্ছে 50,000। তো এইটা দিয়ে আমি যখন দেখলাম যে আমার যে বেনজির সাহেব তখন ডিএমপি কমিশনার, বেনজির সাহেব যখন ডিএমপি কমিশনার, তখন সে ওইখানকার স্টুডেন্ট। আমি তখন এই হর্তাকর্তাদেরকে দেখে আমি তখন লিখিতভাবে নাম ধাম উল্লেখ করে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমি প্রতিবেদন দাখিল করলাম। এরপরে অবশ্য কিছুদিন পরে ওই বিশ্ববিদ্যালয় এবং ওই মালিকের নামে ফৌজদারি মামলা রুজু হয় এবং তাকে আটক করা হয় এবং সে জেলেও ছিল অনেকদিন। এর পরবর্তীতে যখন বেনজির সাহেব যখন বুঝতে পারে, এবং বেনজির সাহেবের সুপারভাইজার ছিলেন ডক্টর দুর্গা দাস ভট্টাচার্য, উনিও ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, এবং ওনাকে হায়ার করে নিয়ে আসা হয়েছিল ওই আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। তখন ডক্টর দেবদাস না দুর্গাদাস ভট্টাচার্য, তখন উনি তাকে অ্যাডভাইস করে যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, আমি আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে সহায়তা করব এবং এইখান থেকে আপনি ডিগ্রি নেন।
তো এখন উনি যে এই যে ডিগ্রি বা এই যে ডিগ্রির প্রতি যে তার কামনা, এবং এই ডিগ্রি গুলো নিয়ে মানুষকে একটা বিভ্রান্তি দাও। এবং আপনি দেখেন, আপনি যে জেনারেল মানে এই আজিজের কথা ডিগ্রি বললেন, নিয়ে আসলে লাভ কি? মানে এইভাবে ধার করে হোক বা দেনা করে হোক বা মেহনতি তো অন্য বিষয়, কিন্তু এভাবে ধার দেনা করে টাকা পয়সা খরচ করে ডিগ্রি নেওয়ার অর্থটা কি? মানে শুধুমাত্র মানে নিজেকে ডক্টরেট প্রকাশ করা, এটাই? তো লাভটা কি? না, এখন লাভটা হচ্ছে, আমি যদি কোনো মহিলা বা কোনো নারীকে জিজ্ঞাসা করেন যে পরেন, স্বর্ণ পরেন, এটা লাভ কি? তার মানে সে স্বর্ণ পরে তার সৌন্দর্য ওই যে বর্ধনের জন্য। এই ডিগ্রি গুলোর সমস্যাটা হচ্ছে যে যেহেতু তাদের চাকরি হয়েছে, চাকরি অলরেডি হয়ে গেছে, এবং তারা স্ব স্ব কর্মে তারা প্রতিষ্ঠিত। এখন এই নামের আগে ডক্টর ডিগ্রিটা নিয়ে মানুষকে একটা বিভ্রান্তিমূলক একটা বক্তব্য দেয় বা বক্তব্য দেওয়ার চেষ্টা করে, এবং একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে যে উনি অনেক বড় জ্ঞানী, অনেক লার্নেড। এই মন্ত্রী পরিষদেরই 2-3 জন মন্ত্রী আছে যাদের ডিগ্রি অনলাইন পিএইচডি, এবং তাদের কথাবার্তা যখন আপনি শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে কে আসলে খয়রাতি পিএইচডি, কে বেগারতি পিএইচডি, কে মেহনতি পিএইচডি। এই সমস্ত ভাবে, এই যে আপনি যে জেনারেল আজিজের কথা বললেন, যেখানে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেখানে আমার আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বয়স হলো 30 বছর। এনএসইউ, আইইউবি, ব্র্যাক ইউনিভার্সিটি, যাদের বয়স 25 থেকে 30 বছর হয়ে গেছে, মানে এই সমস্ত বিশ্ববিদ্যালয়কেও কিন্তু এখনো এমফিল বা পিএইচডি ডিগ্রি অনুমোদন দেওয়া হয় না। পরে আমার বিইউপি সহ যে সমস্ত নতুন নতুন গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো হচ্ছে, ওই সমস্ত ইউনিভার্সিটি গুলো পিএইচডি প্রোগ্রাম খোলার অনুমোদন আছে। আর আশ্চর্যজনক হচ্ছে, হাসিনা আক্তার, আপনাকে বলি এবং দর্শক শ্রোতাদেরকে একটু বলি, আপনি দেখেন যিনি সেনাপ্রধান হচ্ছে, উনি 2,25,000 ফোর্সকে কমান্ড করছে, উনার এই পিএইচডি থিসিস করা বা পিএইচডি নিয়ে গবেষণা করার সময় কোথায়? জেনারেল আজিজ সাহেব নাকি সেনাপ্রধান থাকা অবস্থায় উনিও নাকি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন বিইউপি থেকে, এবং উনার নাকি সুপারভাইজার ছিলেন ডক্টর কলিমুল্লাহ, এবং উনার সুপারভাইজার ছিলেন আরেকজন ইন্ডিয়ান এক প্রফেসর, ডক্টর মিতা ব্যানার্জি। তো তাহলে এই যে ডক্টর কলিমুল্লাহ বা ডক্টর মিতা ব্যানার্জি একজন সেনা প্রধান 3 বছর তার দায়িত্বে থাকলে, তাহলে উনি সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেন কখন, আর উনি গবেষণা করলেন কখন, আর উনি রিসার্চ করলেন কখন? তাহলে এই যে সুপারভাইজাররা তার যে ডিগ্রিটা রিকমেন্ড করলেন বা অনুমোদন করলেন, এটি কিভাবে করলেন? এটা আমার আমার মানে মানে আমার এখন বিবেচনায় আসে। উনি তো ইভেন বারবার জেনারেল বলছেন যে আজিজের আগে যে জেনারেল বেলাল, উনিও 3 বছর সেনাপ্রধান থাকা অবস্থায় উনিও নাকি ডক্টর ডিগ্রি নিয়েছেন। আবার এই যে আমাদের যে বিতর্কিত জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবর, দুই আকবরই, একজন বিএনপি সমর্থিত আকবর, একজন হলো আমি সমর্থিত লেসপেন্সার। দুই আকবরই নাকি আবার পিএইচডি ডিগ্রি নিয়েছে। তাহলে সেনাপ্রধান মানে সেনাবাহিনী একটা প্রফেশনাল এরিয়া। আমি বলছি না যে সেনাবাহিনী কোনো কর্মকর্তার পিএইচডি ডিগ্রি নেওয়ার যোগ্যতা নাই, কিন্তু আপনি দায়িত্বে থেকে 3 বছর দায়িত্বে থেকে আপনি কিভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, এটা নিয়ে তো একটা গবেষণা হচ্ছে। আপনি দেখেন হাসিনা আক্তার, আমাদের আমাদের হাসান মাহমুদ খন্দকার যিনি আইজিপি ছিলেন, উনিও ডক্টর। আমাদের জাভেদ পাটোয়ারি, উনিও ডক্টর। কোথাকার ডক্টর? ওনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডক্টর। তাহলে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিইউপির মতো যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে, এই সমস্ত প্রফেসর গুলো যখন সুপারভাইজ করে, তাহলে আপনি আপনি কিসের বিনিময়ে, আপনি কি অর্থের বিনিময়ে এই কাজগুলো করছেন, নাকি আপনি অনৈতিক কোন সুযোগ পাওয়ার জন্য এটা করছে? বেনজির সাহেবকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, যে ডক্টর রুবায়াত শিবলি, তাকে হয়তো বলা হয়েছিল যে আপনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হবেন, কিন্তু আপনাকে আমার এই কাজটি করে দিতে হবে, যেটা হয়তো ডক্টর শিবলি রুবায়াত হয়তো এই কাজটি করে দিয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে একটা সার্টিফিকেট দেওয়া